রহস্য গল্পে আজকের কাহিনী কোয়াট। কাহিনী লেখক অরুণাভ দত্ত। সেই বিকেল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, তার মধ্যেই পাল্লা দিয়ে ঝড়। ঝাড়খালির হেরোভাঙা জঙ্গলের গাছপালাগুলো ঝোড়ো হাওয়ার ঝাপটায় মাটিতে নুয়ে পড়ছে ক্রমাগত। প্রবল দুর্যোগে কালো হয়ে থাকা বনবাদারে কাদের যেন তাণ্ডব নৃত্য শুরু হয়েছে। এমন ভয়ঙ্কর দুর্যোগ দেখে কারা যেন হাওয়ার তালে তালে অট্টহাস্য করতে করতে গাছে গাছে মনের সুখে দাপিয়ে বেড়াচ্ছে। দেখা না গেলেও তাদের অস্তিত্ব অনুভব করতে পেরে ভয়ে কাঁটা হয়ে বনের মধ্যে সিঁটিয়ে রয়েছে সুন্দরবনের ভয়ঙ্কর প্রাণীরা। আকাশের বুক চিরে বিদ্যুতের ঝলকানির সঙ্গে সঙ্গে মুখ তুলে ডেকে উঠছে ৩-৪টে শিয়াল। রাতের ভয়াবহতা হয়ে উঠছে প্রবল থেকে প্রবলতর। আমার শোয়ার ঘরের জানলার পাশেই হেরোডাঙার বনের সীমানা। বৃষ্টি নামার সাথে সাথেই ঝাড়খালি জুড়ে শুরু হয়েছে লোডশেডিং। ঘরের জানলা দিয়ে হারিকেনের ক্ষীণ আলো বাইরে এসে পড়েছে। বিছানায় শুয়ে একটা বই হাতে সুন্দরবনের গভীর অরণ্যের ভয়াবহতা দেখছিলাম। হঠাৎ খোলা দরজা দিয়ে ভৃত্য রামশরণ ঘরে ঢুকল। তার চোখ মুখের অবস্থাও বনের ভীত প্রাণীগুলোর মতোই আড়ষ্ট। ওর মুখের অভিব্যক্তি দেখে আমার হাসি পেলেও তা দমিয়ে রেখে বললাম, কি ব্যাপার রামশরণ? আমার রাতের খাওয়া তো হয়ে গিয়েছে, আবার কি? রামশরণ মিনমিন করে বলল, কর্তা বললেন আপনার আর কিছু লাগবে কিনা জেনে আসতে, আর এটাও বলে পাঠালেন আপনার অনুমতি নিয়ে ঘরের দরজা যেন বাইরে থেকে বন্ধ করে দিই। তার এমন কথা শুনে বেশ বিরক্ত লাগলো। কিঞ্জল কি আমাকে খাঁচাবন্দি করতে চায়? রাগত স্বরেই বললাম, তোমার কর্তাকে বলো আমার আর কিছুই দরকার হবে না, আর তাকে এও জানিও ডাক্তারবাবু গোয়ার হতে পারে কিন্তু কথার খেলাপ করে না। আমি তো বলেইছি বিশেষ প্রয়োজন না হলে আজ রাতে বাড়ির বাইরে বেরোবো না। আমার কথা শুনে রামশরণ চলে যাচ্ছিল বটে, কিন্তু আবার ঘুরে দাঁড়িয়ে নিচু স্বরে বলল, একটা কথা বলি ডাক্তারবাবু, আজ রাতে আপনার যাই প্রয়োজন পড়ুক না কেন দয়া করে বাড়ির বাইরে যাবেন না। আসলে কি জানেন তো, বাইরে বেরোবার তাগিদটা কিন্তু আপনার নয়। আপনাকে বাইরে বের করার দায়িত্ব যে ডাকতে আসবে তার। যে আমায় ডাকতে আসবে সারা গ্রাম শুদ্ধ সবাই আজ তারই অপেক্ষায় রাত জাগবে। সেই সকাল থেকেই শুনছি আজ রাতে যে আমায় ডাকতে আসবে সে কোনো মানুষ তো নয়ই, এক বিশেষ ধরনের অপদেবতা। ভয়ঙ্কর তার চেহারা, রোগাটে ফিকে সবুজ রঙের দেহ, দেহের নিচে একটি হলদে কাপড় জড়ানো, মাথার চুল অবিন্যস্ত ও কোঁকড়ানো, হাতে কাঁটা বসানো একটি মুগুর, আর কানে ঝোলে বড় বড় মাকড়ি। তার দেহের সবথেকে ভয়ঙ্কর অংশ হলো বিশাল গোঁফের নিচে শয়তানি হাসি ও গোলাকার রক্তাভ দুচোখের ধারালো দৃষ্টি। আজ রাতে এই চেহারায় সে হাসবে নিজের প্রতিহিংসা চরিতার্থ করতে, এবং আগামীকাল সবাই জেনে যাবে অন্য কিছু নয়, আমার মৃত্যুর কারণ হলো কোয়াট। দিন তিনেক আগে কলকাতা ছেড়েছিলাম আমার বন্ধু কিঞ্জলের আমন্ত্রণে। উদ্দেশ্য ছিল ঝাড়খালির এক প্রত্যন্ত গ্রাম হাঁসদাডাঙ্গার মানুষজনের আন্তরিক প্রচেষ্টায় আয়োজন করা একটি হেলথ ক্যাম্পে যোগদান। ক্যাম্প প্রায় নির্বিঘ্নে সম্পন্ন হলে কিঞ্জল কিন্তু আমাকে এত তাড়াতাড়ি কলকাতায় ফিরতে দিল না। আমার এমনিতে তো বিশেষ ছুটি মেলে না, এই ফাঁকে সুন্দরবনের এমন একটি জায়গায় দিন কয়েক কাটালে ক্ষতি কী? তাই আমিও কয়েকদিনের ছুটি কাটাতে হাঁসদাডাঙ্গার পোস্টমাস্টার কিঞ্জল রায়ের কোয়ার্টারে তার আতিথেয়তা গ্রহণ করেছি। বেশ ভালোভাবেই কাটল দুদিন। হাঁসদাডাঙ্গা গ্রামের সীমান্তেই হেরোডাঙার জঙ্গল, কিঞ্জলের কোয়ার্টার থেকে অল্প দূরেই। হলুদ খঞ্জনা, সিপাই বুলবুলের মতো অচেনা পাখিদের ডাকে ঘুম থেকে উঠে এক ঝলক টাটকা হাওয়ায় প্রাণ ভরে শ্বাস নেওয়া, আর তারপরেই দেশি মুরগির ডিমের সুস্বাদু পোচ দিয়ে ব্রেকফাস্টের পর কিঞ্জলের সঙ্গেই বেরোতাম। ও যেত পোস্ট অফিসে, আমি যেতাম গোটা গ্রামটা চষে বেড়াতে। হেতাল, কেওড়া, গড়ান, গামুর, ওরা, হোদো-ঘেরা গ্রামটা যেমন মনোমুগ্ধকর তেমনই প্রাণবন্ত। সম্প্রতি ট্যুরিস্টদের জন্য একটা তৈরি করা পার্কে খাঁচাবন্দি বাঘও রয়েছে দেখলাম। কখনো হাঁটতে হাঁটতে চলে যাওয়া বিদ্যাধরী নদীর ধারে, যার বুক চিরে যাত্রীবাহী লঞ্চ চলেছে সুন্দরবনের রূপ দেখাতে। সুন্দরবন ছোট বড় অজস্র নদীর সমাহার। কোনো কোনো সময় কথা হতো জঙ্গলে মোম মধু সংগ্রহ করতে যাওয়া মানুষজনের সঙ্গে। শুনতাম তাদের জীবনযুদ্ধের কাহিনী। পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে
যারা নিজেদের বাঘের মুখের গ্রাস করতেও পিছপা হয় না। কেওড়া গাছের পাতা খেতে আসা হরিণের পাল, খাঁড়ির কুমির, কেওড়া গাছের পাতা খেতে আসা হরিণের পাল, খাঁড়ির কুমির, ছোট বড় অগুন্তি নদীর টাটকা মাছ, বন মোরগের মাংস, সব মিলিয়ে বনচারী হয়ে কাটাচ্ছিলাম বেশ। যেচে পড়ে গোলমালটা না পাকালে ডাক্তারি শিখিয়ে তুলে হয়তো এইভাবেই দিনের পর দিন কাটিয়ে দিতাম। রোজ সন্ধেয় কিঞ্জলের সঙ্গে কোয়ার্টারের বারান্দায় বসে গরম চায়ের পেয়ালা হাতে অরণ্য থেকে ভেসে আসা বাসায় ফেরা পাখিদের কিচিরমিচির আর নানা জীবজন্তুর ডাক শুনতে শুনতে আড্ডা চলত। তাতে সোৎসাহে যোগদান করতেন এখানকার ব্যবসায়ী সমিতির কর্মকর্তা অনিমেষ লাহা। তিনি একে একে বলে যেতেন সুন্দরবনের শতাব্দী প্রাচীন গল্পগাথাগুলো। অনিমেষবাবুর অভিজ্ঞতা স্টক অফুরন্ত। এমন সব ঘটনা শোনান যে স্তম্ভিত হয়ে বসে থাকতে হয়। মোম মধু সংগ্রহকারী দলের সঙ্গে হেরোডাঙ্গার বনে ঢুকে কতবার যে বাঘকে মানুষ ধরে নিয়ে যেতে দেখেছেন তার ইয়ত্তা নেই। প্রায়ই বাঘের দল এই গ্রামে হানা দিয়ে মানুষ ধরে নিয়ে যায়। বুঝলাম তাই এই বাড়ির চতুর্দিক উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। কথায় কথায় তিনিই বলেছিলেন, সুন্দরবনের জন্তুর চেয়েও শতগুণে ভয়ঙ্কর হলো কোয়াট। সুন্দরবনের মানুষেরা মনে করে বনের বাঘ আর খাঁড়ির কুমির এই দুয়ের হাত থেকে রক্ষা পাওয়া গেলেও রেহাই মেলে না এই কোয়াটের কবল থেকে। কি এই কোয়াট? অনিমেষবাবু বললেন, কোয়াট হলো সাক্ষাৎ মৃত্যুর ডাক। অনেকটা নিশির ডাকের মতো বলতে পারেন, কিন্তু নিশির চেয়ে শতগুণে ভয়ঙ্কর। তার কথায় আমাকে কৌতূহলী হতে দেখে অনিমেষবাবু আবার বললেন, জানেন ডাক্তারবাবু, কোয়াট হলো এখানকার এক চরম প্রতিশোধপ্রবণ অপদেবতা আটমুন্সির আহ্বান। তিনি বনের পশুদের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন, কিন্তু কেউ যদি তার সম্পর্কে কোনো অপমানজনক কথা বলে বা তার শক্তির অবমাননা করে তাহলে তিনি তাকে চরম শাস্তি দেন, আর তার শাস্তি মানেই মৃত্যু। ওই কোয়াট শুনলেই মানুষ মরে যায়? তাচ্ছিল্যের সুরেই প্রশ্নটা করি। কি জানেন ডাক্তারবাবু, যার সময় ঘনিয়ে আসে সেই কোয়াট শুনতে পায়। আটমুন্সি যার ওপর প্রতিশোধ নিতে চান, গভীর রাতে তার বাড়িতে গিয়ে তার নাম ধরে ডাকেন। যাকে ডাকা হচ্ছে সে যদি ডাক শুনে ঘরের বাইরে আসে তাহলে দু একদিনের মধ্যেই কোনো মারাত্মক রোগে ভুগে সে মারা যায়। কোনো ডাক্তার বুদ্ধি তাকে বাঁচাতে পারে না। আবার কোনো সময় আবার এমনও হয়, আটমুন্সি যার ওপর প্রতিশোধ নেবে তাকে কোনো মানুষের দেহ ধরে দেখা দিয়ে জঙ্গলে টেনে নিয়ে যায়, তারপর হয় নিজের হাতে না হয় বাঘ বাগেল্লা দিয়ে তাকে মেরে ফেলে। তার গল্প যে আমার এক আনাও বিশ্বাস হয়নি, আমার মুখ দেখে তা আন্দাজ করতে পেরে অনিমেষবাবু নানা রকম সত্য ঘটনার উদাহরণ দিয়ে আমার মনে আটমুন্সির সত্যতা প্রমাণ করতে বদ্ধপরিকর হলেন। আব্দুল নামে এক গ্রামবাসীর একমাত্র দুধরা গইকে বাঘে ধরে নিয়ে যায়, সে আটমুন্সিকে বিস্তর সাপসাপান্ত করে। পরদিন সকালে খুব আশ্চর্যজনকভাবেই আব্দুলের লাশ পাওয়া যায় হেরোডাঙ্গার জঙ্গলের ধারে। এইরকম আরও ঘটনার বিবরণ ও অপদেবতার বিকট চেহারার বর্ণনা দিয়ে অনিমেষবাবু বললেন, আমরা আটমুন্সিকে খুব ভয় করে চলি। বনে ঢোকার আগে বনবিবি আর দক্ষিণ রায়ের মতো তাঁরও পুজো করি। কোয়াট নামের মৃত্যুবানকে দেখলাম কিঞ্জলও বেশ ভয় পায়। মনে মনে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যাপারটাকে ছেড়ে দিতে পারতাম যদি না আজ সকালে ওই ঘটনাটা ঘটত। গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম সুন্দরবনের পশু, অরণ্য ও মানুষের কল্যাণকারিণী বনবিবির মন্দির। এই দেখেছিলাম রক্তবস্ত্র পরিহিতা দ্বিভুজা দেবী কোলে একটি বাচ্চা ছেলেকে ধরে রয়েছেন এবং তার পায়ের কাছে শায়িত একটি বাঘ। এই মন্দিরের কিছু দূরে জঙ্গলের ধার ঘেঁষে আর একটি জীর্ণ মন্দির দেখে হঠাৎ মনের ভিতরটা কেমন যেন টেনেছিল। সেদিকে এগিয়ে যেতে যেতেই দেখেছিলাম দু হাত ভর্তি বুনো ফুল নিয়ে মন্দিরের দিকেই ছুটে আসা বছর দশকের একটি কৃষ্ণাঙ্গ বালিকা মন্দির থেকে বেরিয়ে আসা এক পুরোহিত গোছের বৃদ্ধকে ছুঁয়ে দেওয়ায় প্রচণ্ড অপমানের শিকার হয়েছে। বৃদ্ধটি প্রচণ্ড তিরস্কার করে মেয়েটিকে বলছে, পাপী, আমি আটমুন্সির প্রসাদ নিয়ে বেরোচ্ছি আর তুই আমাকে ছুঁয়ে ফেললি, দেখে চলতে পারিস নে। দেখলাম চেঁচামেচিতে লোকজনের জমায়েত দেখে বৃদ্ধ হঠাৎ ভুল পাল্টে বলছে, দেখো, আমি আট বাবার প্রসাদ নিয়ে বেরোচ্ছি আর এই ডাইনিটা দৃষ্টি দিয়েছে, এবং সেই সঙ্গে আরও কত কি বলে উপস্থিত জনতাকে মেয়েটির বিরুদ্ধে খেপিয়ে তুলছে। হতভাগ্য মেয়েটি ভয়ে কুঁকড়ে মাটিতে বসে পড়েছে। বোঝাই যাচ্ছে মেয়েটির কোনো অপরাধ নেই। শয়তান পুরুত্তি তা এই ছুতোয় নিজের পকেট ভরার তাগিদে
তাকে অভিশাপ দিচ্ছে, প্রায়শ্চিত্তের ফিরিস্তি ধরাচ্ছে এবং গায়ে হাত তুলতেও পিছপা হচ্ছে না। হতদরিদ্র মেয়েটির উপর পুরোহিতের এই তম্বি আর বরদাস্ত না করতে পেরেই আমি ছুটে গিয়েছিলাম এবং প্রতিবাদের ঝড় তুলে বিটকেল পুরুষের সঙ্গে বাদানুবাদে লিপ্ত হয়েছিলাম। একটি মেয়ের ওপর এইভাবে অত্যাচার চালানোর দরুন পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে যুক্তি দেখাতে বলেছিলাম, ধর্মের নামে ভয় দেখিয়ে আপনি কাউকে অপমান করতে পারেন না। আর ওকে গালি দেওয়ার আগে আপনি বোধহয় ভুলে গেছেন আপনি নিজে একজন সামান্য অপদেবতারই পূজারী, তার বেশি কিছু নন। এরপর পুরুত কেন উপস্থিত আর কেউই আমার সঙ্গে কোনো বিবাদে জড়ায়নি। আমি তাদের ভয়ার্থ ফ্যাকাশে মুখের দিকে চেয়েছিলাম আর উপস্থিত সবাই, এমনকি সেই নিপীড়িত মেয়েটি পর্যন্ত তাকিয়েছিল আটমনসির মন্দিরের অন্ধকার গহ্বরের দিকে। আমি আর ওই অপদেবতার মন্দিরে ঢুকিনি। ফিরে এসেছিলাম কিঞ্জলদের কোয়ার্টারে, আর আসার পথে সেই অসহায় বাচ্চা মেয়েটি জল ভরা চোখে দৌড়ে এসে আমাকে একটা প্রণাম করে তেমনই ছুটে পালিয়ে গিয়েছিল। গ্রামাঞ্চলে কিছু ঘটলে দাবানলের চেয়েও দ্রুত সেই খবর চারদিকে ছড়ায়। এখানেও যে তার ব্যতিক্রম নয় তা বুঝলাম যখন কোয়ার্টারে ফিরতে কিঞ্জল আমার উপর ঝাঁপিয়ে পড়ল। প্রায় সারাটা দিন পাখি পড়ার মতো করে সে আমাকে বোঝালো আটমনসিকে অপমান করে আমি কি ভয়ানক ভুল করেছি ও তার জন্য কি শাস্তি পেতে পারি। শেষটায় প্রচণ্ড নার্ভাস হয়ে বন্ধু বলল যে আজ রাতটাই যেন আমার এখানে কাটানো শেষ রাত হয়, আগামীকাল সকালেই যেন কলকাতা ফিরি এবং কোনো দিনও যেন ভুল করেও সুন্দরবনের পথ না মারায়। তারপরে ঘটনা তো আগেই বলেছি। বৃষ্টিমুখর বিকেল থেকেই আমি ঘরবন্দি। অনিমেষবাবু আজ আর আসেননি। রামশরণের মুখে শুনলাম তার ছেলে নাকি খুব অসুখ, বেরিয়ে যে একবার রুগীকে দেখে আসবো তারও উপায় কিঞ্জল রাখেনি। বসে বসে শুধু প্রহর গুনছি। রাত 11:30। বাইরে ঝড়ের সঙ্গে কমেছে বৃষ্টির দাপটও। ঝমঝম থেকে ঝিরঝির ধারায় পতন। খোলা জানলা দিয়ে বৃষ্টি ভেজা ঠান্ডা বাতাস শরীরে আলস্য ধরাচ্ছে। জঙ্গলের কোনো এক প্রান্তে শুরু হলো শিয়ালের চিৎকার, আর সেই ডাকেরই তালে তালে হ্যারিকেনের আলোয় আমার ছায়া দেয়ালে পড়ে প্রেতের মতো নাচছে। এছাড়া চারিদিক নিস্তব্ধ। হাতের বইটা বন্ধ করে একটু শোয়ার উপক্রম করেছি। হালকা ঘুমের আমেজ চোখে নেমে আসার সঙ্গে সঙ্গেই আমার কানে এলো একটা মৃদু অথচ আকুল চিৎকার, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। চকিতে বিছানা ছেড়ে উঠে বসলাম। এ কণ্ঠ আমার কাছে অত্যন্ত পরিচিত। ইনি অনিমেষবাবু ছাড়া অন্য কেউ হতেই পারেন না। শব্দটা আসছে সদর দরজা থেকে। হন্তদন্ত হয়ে বিছানা ছেড়ে নামতে যাচ্ছি, শুনলাম মনের অতল গহ্বর থেকে কেউ যেন বলছে, বাইরে যেও না মূর্খ, পাগলেও নিজের ভালো বোঝে, প্রাণটা হারাতে না চাইলে বাইরে যেও না। কিন্তু আমার কমন সেন্স সক্রিয় হয়ে জানান দিচ্ছে, ছি ছি, আমি না ডাক্তার, মানুষের সেবাই আমার ব্রত, আর আমি কিনা একটা মন গড়া ভয়ের কারণে বাইরে যেতে পারছি না, যখন আমি খুব ভালো করেই জানি যে অনিমেষবাবুর ছেলের অসুখের জন্যেই এত রাতে এইভাবে ছুটে এসেছেন। এখন যদি আমার কলকাতার বাড়ির বাইরে এইভাবে কেউ আমায় ডাকতো, তবে কি আমি পারতাম অপদেবতার ভয়ে কম্বলমুড়ি দিয়ে শুয়ে থাকতে? এত সব ভাবনা মনে আসতেই মুহূর্তে মনটা চাঙ্গা হয়ে উঠল। বাইরে বেরিয়ে হারিকেনের আলোয় স্পষ্ট দেখলাম হতভম্ব হয়ে দাঁড়িয়ে উৎসুকভাবে চেয়ে রয়েছেন অনিমেষবাবুই। আমাকে দেখেই কেঁদে পড়লেন, ডাক্তারবাবু, আমার ছেলেটাকে বাঁচান, সকাল থেকেই তার জ্বর, এখন যার মাথায় উঠে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, মাথায় জল দিলেও কিছুতেই হুঁশ ফিরছে না। আমি তিলমাত্র দেরি না করে ঘরে ঢুকে তৈরি হচ্ছি, হঠাৎ আমার খেয়াল হলো, আরে সদর দরজা তো বাইরে থেকে বন্ধ, তাহলে তিনি ভেতরে এলেন কী করে? তবে কি রামশরণ দরজা বন্ধই করেনি? তাছাড়া অনিমেষবাবু এতক্ষণ ধরে ডাকছেন, অথচ আমি ছাড়া বাড়ির কেউই কি শুনতে পায়নি? একটা ভ্রান্ত ধারণা মনের ভিতর জন্ম নিচ্ছে দেখে জোর করে নিজেকে বোঝাতে লাগলাম। একটা ছোট্ট ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আমি আহাম্মকের মতো এইসব কী ভেবে চলেছি। ডাক্তারি সরঞ্জাম সঙ্গে নিয়ে সদরটা ভিজিয়ে রেখে অনিমেষবাবুর সঙ্গে বেরোলাম। রাস্তা অত্যন্ত পিছল। মোবাইলের ফ্ল্যাশলাইটের আলোয় পথ দেখে খুব সাবধানে এগোচ্ছি। অনিমেষবাবুর সাবধানতার বালাই নেই, দ্রুত হাঁটছেন, মনে যেন গভীর উৎকণ্ঠা, যেন খুব দেরি হয়ে যাচ্ছে। আমার সঙ্গেও বিশেষ কথাবার্তা বলছেন না। বুঝলাম ছেলের জন্য খুবই চিন্তিত। ইটের তৈরি রাস্তা থেকে মেঠো পথে নেমে এলাম। চলতে চলতে কাদায় পা বসে যাচ্ছে। রাস্তা ক্রমশ ঢালু হয়ে আসছে। ঘরবাড়িও বিশেষ চোখে পড়ছে না। দুধারের গাছপালা আরও সন্নিবদ্ধ হচ্ছে।
ওই আবার শুরু হলো শেয়ালের ডাক। এবার শব্দটা যেন আরও কাছে, ক্রমে অন্ধকার আরও নিবিড় হলো। চারপাশটা দেখে বুঝলাম অনেক আগেই আমরা হেবডাঙ্গার বনে ঢুকে পড়েছি, যেখানে রাতেও ঢুকতে অতি বড় সাহসীর বুক কাঁপে। অনিমেষবাবু কি এখানে থাকেন? তার হাঁটার গতি দেখেও তো তাই মনে হচ্ছে। এত অন্ধকারেও রাস্তা ভুল হচ্ছে না। ঠিক এক একটা গাছের সারি ধরে এগোচ্ছেন আর মাঝে মাঝে পিছন ফিরে দেখছেন আমি আসছি কিনা। এইবার আমার মনে ভয়ের ক্ষীণ একটা আভাস ফুটে উঠল। দেখি অনিমেষবাবু বাতাস শুঁকে শুঁকে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। নিজের বাড়ি নিশ্চয়ই কেউ বাতাস শুঁকে খোঁজে না, তবে কিসের সন্ধান করছেন তিনি? যেন এই পথ দিয়ে একটু আগেই কেউ চলে গেছে আর তার খোঁজ চালানোর চেষ্টা করছেন গায়ের গন্ধ শুঁকে শুঁকে। টর্চের আলো মাটিতে পড়তে দেখি নরম কাদা জুড়ে টাটকা অনেক পায়ের ছাপ দেখা যাচ্ছে। ছাপগুলো মানুষের তো নয়ই, জলজান্ত একটা বাঘের। ভয়ে গলাটা শুকিয়ে এলো যখন বুঝলাম কিছুক্ষণ আগেই এই পথ দিয়ে বাঘটা হেঁটে গিয়েছে। শুনেছিলাম বাঘ যখন শিকারকে লক্ষ্য করে ওঁক পেতে থাকে, শিকার তখন বাঘের গন্ধ পায় না। পাচ্ছি না আমিও। তবে কি? থমকে দাঁড়িয়ে শুকনো গলায় ডাকলাম, অনিমেষবাবু। দেখি তিনিও আমার সামনে থমকে দাঁড়িয়েছেন। তারপর আমারই মতো ভয় পাওয়া গলায় বলে উঠলেন, দেখছেন ওখানে কে দাঁড়িয়ে? দৃষ্টি সম্মুখে প্রসারিত করে দেখি এক আশ্চর্য দৃশ্য। আমাদের থেকে 20 গজ দূরত্বে একটা গাছের গুঁড়িকে ঠেস দিয়ে পাশ ফিরে দাঁড়িয়ে এক অদ্ভুত নারী। আকাশের দিকে মুখ তুলে কিসের যেন প্রতীক্ষারত। আমাদের পদধ্বনি শুনে সেই নারী মূর্তি মুখ ফেরায় আমাদের দিকে। শ্যামবর্ণা, একটা টকটকে লাল শাড়ি, সাঁওতাল মেয়েদের মতো করে পরা, কপালের লাল সিঁদুরের টিপটা আগুনের মতো জ্বলছে, সিঁথিভর্তি সিঁদুর, চুলের খোঁপায় বিচিত্র বনফুলের মালা। সবচেয়ে আশ্চর্য বিষয়, তার গা থেকে একটা নীলচে নরম আলো বেরিয়ে রাতের অরণ্যকে আলোকিত করে রেখেছে। সেই নারী তারপর ধীর পায়ে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে। তার মতলবটা আন্দাজ করতে না পেরেই অজানা ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকি। হঠাৎ আমার ঠিক পাশে আরও একটা আলোর ছটা থেকে চমকে মুখ ফেরাতেই আমার দমটা যেন গলায় আটকে যায়। সর্বাঙ্গে কাঁটা দিয়ে খাড়া হয়ে ওঠে গায়ের লোম। সবিস্ময়ে চেয়ে দেখি যেখানে কিছুক্ষণ আগেও অনিমেষবাবু ছিলেন, সেখানে এখন যিনি রয়েছেন তার রোগা শরীরের রং ফিকে সবুজ, মাথার চুল কোঁকড়ানো, গোলাকার চোখের দৃষ্টি তীক্ষ্ণ, আর হাতের কাঁটাওয়ালা মুগুর দেখতে চিনতে অসুবিধা হয় না যে ইনি 8 মুন্সি। অপদেবতাকে দেখেই সেই অদ্ভুত নারীটি দুহাত তুলে হুঙ্কার ছাড়ে, এই শয়তান, চলে যা বলছি। কি ভয়ঙ্কর সেই কণ্ঠ! গায়ের রক্তে জল হয়ে যায়। গর্জন শুনেও 8-এর নড়বার কোনো লক্ষণ দেখা যায় না, যেন নিজের কাজ শেষ না করে সে কিছুতেই যাবে না। এবার নারীটি আগের চেয়ে আরও ভয়ানক হয়ে উঠে রাগে মুখ বিকৃত করে সেই হুঙ্কারের সঙ্গে সঙ্গে ধেয়ে আসতে থাকে আমারই দিকে। তার এমন ভয়ঙ্কর রূপ দেখা মাত্র ঘটনার মোড় ঘুরে গিয়ে 8 মুন্সির শরীরটা ধোঁয়ার আকার ধারণ করে বন বাদার ভেদ করে পিছন ভাগে দৌড়তে থাকে। সেই সঙ্গে সেই নারী মূর্তিও হাওয়ার বেগে ছুটতে ধাওয়া করে অপদেবতাকে। আমার পাশ দিয়ে এক ঝলক গরম বাতাস বয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নীলচে আলো মিলিয়ে গিয়ে আবার নেমে আসে অন্ধকার। এইবার আমার খুব কাছেই যে ডাকটা শুনলাম, তাতে আমার অন্তরাত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। সেটা শিয়ালের নয়, স্পষ্ট বাঘের। তারপর শুধু ছুটে চলা, গাছের ভিড়ে ধাক্কা খেয়ে মাটিতে পড়া, আবার ওঠা, ফের দৌড়। বেশ বুঝতে পারছি পিছনে কি যেন তাড়া করে আসছে। একসময় দুর্ভেদ্য অন্ধকার ভেদ করে চোখে পড়ে একদল মানুষ ছোট্ট একটা নদীর ধার দিয়ে আলো হাতে ডাক্তারবাবু বলে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে। আমিও জোর গলায় প্রত্যুত্তর দিয়ে নদীর জল পেরিয়ে ছুটে চাই আলোর দিকে। মাথাটা ঝিমঝিম করে উঠে, শরীরটা কেমন অবশ হয়ে পড়ে। জ্ঞান ফিরল বনবিবির মন্দিরে। আমার অনুসন্ধানকারী দলের মধ্যে ছিল রামশরণ। সেই মাঝরাতে উঠে আমার ঘর খালি দেখে ডাকাডাকি করে লোক জড়ো করে। তারপর জঙ্গল ধারের নদীর কাছে চিৎকার শুনে আমাকে উদ্ধার করে আনা হয়। দলের মধ্যে থেকে একজন বলে, খুব বেঁচে গিয়েছেন, না হলে কোয়াট শুনে বেঁচে ফেরা কি মুখের কথা? তবু অমঙ্গলটা যদি আটকানে যেত। অমঙ্গলটা যে কি তা দেখলাম নিজের চোখেই। বনবিবির মন্দিরের দরজা খোলা,
গর্ভগৃহের বেদি শূন্য। মনোবিবির বিগ্রহ যেন কোথায় অদৃশ্য হয়ে গেছে। সেই একই অবস্থা আট মুন্সির মন্দিরেরও।